হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এসএসসি যে পদার্থবিজ্ঞান আছে, সেই পদার্থবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায়টা আছে বল, সেই বলের একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। তো গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সটা হইল কি, যে তোমাদের বোর্ডে এখন দেখা যাচ্ছে যে প্রায়শই পুলির অঙ্কগুলো চলে আসতেছে। তো এইরকম পুলির অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখেছো, যে এইখানে একটা পুলি, এইখানে আরেকটা পুলি। তো মাঝখানে একটা কি দেওয়া হইলো, মাঝখানে একটা বস্তু দেওয়া হইলো। তো বস্তুটার মধ্যে আবার কি লাগানো হয়েছে, সুতা লাগানো হয়েছে। লাগানোর পর এইদিকে কি করানো হয়েছে, ভার ঝুলাই দেওয়া হয়েছে। তো এখন বলতেছে বস্তুটা কত ত্বরণে গতিশীল হবে। তো এইরকম যে ম্যাথমেটিক্সগুলো আছে, সেই ম্যাথমেটিক্সগুলো করানোর জন্যে বা করার জন্যে বা করতে পারার জন্যে আমাদের কিছু বেসিক টপিক জানা দরকার। যে আমাদের বেসিক জিনিসপত্র জানার দরকার, সেই বেসিক জিনিসপত্র সহ আমরা আজকে কী করব, ম্যাথমেটিক্স করব। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো দেখো, প্রথমেই আমি যেটা নিব সেটা একটা আমি নিলাম সিঙ্গেল পলি। এখন দেখো, এই যে সিঙ্গেল পলিটা কি করানো আছে, উপরে আটকানো আছে। তো এইখানে একটা কি লাগা আছে, সুতা লাগা আছে। এইদিকে আর একটা সুতা লাগানো আছে। তো এখন দেখো, এইখানে যে ভরটা ঝুলানো আছে, এইখানে আরেকটা ভর ঝুলানো আছে। আমরা যদি দেখি, এই ভরটা হইলো আমাদের 5 কেজি, এই ভরটা হইলো আমাদের 5 কেজি, এই ভরটা হইলো আমাদের 3 কেজি। তো 5 কেজি আর 3 কেজি দেয়া আছে। তো আমরা যদি এখন এইটা যদি ক্যালকুলেশন করতে চাই, যে প্রশ্ন করা হইলো যে বস্তুটা কত ত্বরণে নিচের দিকে কি হবে, গতিশীল হবে। তো এই যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা বস্তুটা যখন পতিত হবে, তখন এই বস্তুটা কত ত্বরণে ভূমিতে পতিত হবে। যে ভূমিতে পতিত হওয়ার সময় ত্বরণ কত, ভূমিতে পতিত হওয়ার সময় বস্তুদ্বয়ের ত্বরণ কত হবে। তো এই যে অঙ্কটা আছে, বলা হয়েছে যে ভূমিতে পতিত হওয়ার সময় বস্তুদ্বয়ের ত্বরণ কত হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা একটু সিস্টেমেটিক্যালি আগাবো, ঠিক আছে? তো দেখো, মনে করো যে এইখানে একটা বস্তু আছে। তো এই বস্তুটা যদি আমি কি করি, বস্তুটাকে যদি আমি কোনো একটা সুতার মধ্যে আটকাই রাখি, তাহলে এই বস্তুটা অলওয়েজ কি করবে, নিচের দিকে তার ওজনের সমান, কার সমান, নিচের দিকে তার ওজনের সমান বল প্রয়োগ করবে, W=mg। যদি বস্তুটার ভর কত হয়, m, তাহলে বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করবে কতটুক, তার ওজনের সমান বল W=mg পরিমাণ। তো আমি যেহেতু এই বস্তুটাকে এখানে ঝুলাই রাখছি, তো ঝুলাই রাখার কারণে কি হবে, এই বস্তুটা বল প্রয়োগ করবে নিচে নামার জন্য mg পরিমাণ বল, আর এই সুতাটা তাকে স্থির রাখার জন্য উপরের দিকে বল প্রয়োগ করবে। সেটা কি পরিমাণ বল প্রয়োগ করবে, এই সুতাটা যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাকে বলা হবে সুতার টান। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমরা ঝুলাই রাখি, বস্তুটা W=mg পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করবে, কিন্তু যেখানে আমরা ঝুলাই রাখবো, যে সুতার মধ্যে বা যে দড়ির মধ্যে ঝুলাই রাখবো, সেই সুতা বা দড়ি কি করবে, টি পরিমাণ টান উপরের দিকে দিয়া ধরে রাখবে, এটাকে ঝুলাই রাখবে। তার মানে এইখানে যে সিনারিওটা দেখতে পাচ্ছ, এই পুলির ম্যাথটা, সেই পুলির ম্যাথটাতেও কি হইতেছে, সেই পুলির ম্যাথটা দেখো, এখন আমি মুছাই দেই, আস্তে আস্তে এটা বর্ণনা করি। তো এখন দেখো, তো এইটা আমাদের পুলিটা ছিল। তো এই যে আমাদের পুলির মধ্যে একটা ভার ছিল, সেই ভারটা হইল 5 কেজি।
আর এই পুলির মধ্যে একটা ভার ছিল, সেই ভারটা কত, সেই ভারটা হলো 3 কেজি। তো এখন দেখো এই যে বস্তুটা আছে, তো আমি দুইটা বস্তুর ভরকে m1 আর m2 দ্বারা ডিনোট করলাম, যে এই বস্তুর ভরটা হইলো m1 আর এই বস্তুর ভরটা হইলো m2। তাহলে এই বস্তুটা বল প্রয়োগ করবে, কার সমান বল প্রয়োগ করবে, তার ওজনের সমান, ওজনের সমান। দ্যাট মিনস W ইকুয়াল টু mg পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করবে। তো আসলে এখানে যে পুলিটা আছে এটা কিন্তু ঘর্ষণবিহীন পুলি। তো এইখানে দেখো এইটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে W ইকুয়াল টু mg পরিমাণ। এখন এইখানে দেখো তো এই বস্তুটা যেহেতু কি করতেছে, নিচের দিকে mg পরিমাণ বল প্রয়োগ করতেছে তার ওজনের সমান, তো এই সুতাটা তাকে কি চাবে, এই সুতাটা তাকে উপরের দিকে একটা টান বল প্রয়োগ করবে, সেই টান বলটা প্রয়োগ করে কি করতে চাবে, এইটাকে আটকাই রাখতে চাবে। সেই টান বলটার নাম দিলাম আমি টি। তো এ চাইবে নিচের দিকে নামতে, আমি বারবার বলতেছি যে কোনো একটা বস্তু তার ওজনের সমান বল প্রয়োগ করে নিচের দিকে নামতে চায়, কিন্তু যে সুতার মধ্যে আটকানো থাকে বা যে দড়ির মধ্যে আটকানো থাকে সেই দড়িটা অলওয়েজ তাকে ঝুলাই রাখার জন্য উপরের দিকে টান বল প্রয়োগ করে। তো আমরা যেহেতু এইখানে বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব ঘটনা থেকে বুঝতে পারতেছি এই বস্তুটার যেহেতু ভর বেশি, তাহলে স্বভাবতই কি করবে, এই বস্তুটা নিচের দিকে নেমে যাবে, এই বস্তুটা উপরের দিকে উঠবে। তো এই বস্তুটা আবার কি করবে, এই m1 বস্তুটাও আবার কিন্তু তার ওজনের সমান বল নিচের দিকে প্রয়োগ করবে। দেখো এই বস্তুটাও m1g পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করবে। তো m1g পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করবে, তো এই দিকের সুতাটাও চাইবে কি তাকে উপরের দিকে টেনে রাখার জন্য। তো সুতা চাইবে সবসময় বস্তুটাকে উপরের দিকে টানতে, আর বস্তুর ওজন চাইবে বস্তুকে সবসময় নিচের দিকে নামানোর জন্য। তো আমরা যদি এখন এইখানে দেখি সিস্টেমটা, তাহলে সিস্টেমটা দেখলে আমরা কি বুঝতেছি, এটা হলো ওজন। ওকে, তো আমরা দেখতেছি এই বস্তুটা নিচের দিকে নামবে আর এই বস্তুটা উপরের দিকে উঠবে। তো এইখানে যেহেতু কোনো ঘর্ষণ বল নেই বা অন্য কোনো বস্তুর সাথে সংযুক্ত নেই, যার সঙ্গে সংযুক্ত আছে, যে পুলির সঙ্গে সংযুক্ত আছে, সেই পুলির আবার কোনো ঘর্ষণ বল নেই। তো তার কারণে উপরের দিকের টান আর এই টান, এই দুইটা টানে কি হবে, দুইটা টানে সেম হবে। যেহেতু ঘর্ষণ নেই তাহলে এই টান আর এই টান সেম। তো এখন দেখো যে প্রথম বস্তু যে পরিমাণ যে ত্বরণে উপরের দিকে উঠবে, দ্বিতীয় বস্তু ঠিক একই পরিমাণ ত্বরণে নিচের দিকে নামবে। কারণটা কি, কারণটা হইলো এখানে কোনো ঘর্ষণ বল নেই। তো ঘর্ষণ বল যেহেতু নেই, তাহলে আমি প্রথম বস্তুর ক্ষেত্রে লিখতে পারি, বা আমি এইভাবে লিখি যে প্রথম বস্তুর ক্ষেত্রে। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, তো আমি দেখতেছি যে দ্বিতীয় বস্তুর যেহেতু ওজন বেশি, তার মানে দ্বিতীয় বস্তুটা নিচে নামবে, প্রথম বস্তুটা উপরের দিকে উঠবে। তো প্রথম বস্তুটা যেহেতু উপরের দিকে উঠবে, তার মানে উপরের দিকে কোন বল কাজ করতেছে, টান বল। যেহেতু উপরের দিকে টান বল কাজ করতেছে, তাহলে অবশ্যই টান বলটা বড়, আর এই যে m1g বলটা ছোট। কারণ কি, টান উপরের দিকে কাজ করতেছে, ওজন নিচের দিকে কাজ করতেছে, দুই দিকে দুইটা বল। তাহলে দুই দিকে দুইটা বল বুঝলাম, কিন্তু বস্তু ফাইনালি কোন দিকে গতিশীল হচ্ছে, বস্তু যে বলের দিকে গতিশীল হবে সেই বলটা হবে আমাদের বড় বল। তো বস্তু যেহেতু সুতার টানের দিকে উপরের দিকে উঠতেছে, তাই টানটা বড়, m1gটা ছোট। তো
তো বস্তু যেহেতু উপরের দিকে উঠতেছে, তাহলে বস্তুর একটা ত্বরণ হচ্ছে। তো বস্তুর যে ত্বরণটা হইতেছে কার জন্য হবে বস্তুর ত্বরণ? আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখছি যে বস্তুর ত্বরণ ঘটে লব্ধি বলের জন্য। তো লব্ধি বল আমাদেরকে এখন কি বাইর করতে হবে? লব্ধি বল যে টান মাইনাস ওজন, কোন ওজন? W1 ওজন। তো W1 ওজনটা কি হয়ে গেল? টানের থেকে বিয়োগ হয়ে গেল, কারণ এইখানে টানটা কি? টানটা W1 এর থেকে বড়। তো এই যে টান থেকে W1 ওজন বিয়োগ হয়ে গেল, মানে W1 পরিমাণ বল বিয়োগ হয়ে গেল, তাহলে এখন থাকলো কি? লব্ধি বল। সেই লব্ধি বল দ্বারা ত্বরণ হবে, কার ত্বরণ হবে? প্রথম বস্তুটার ত্বরণ হবে। তো প্রথম বস্তুটার আমি লিখলাম M1A। যেহেতু এই পুলির মধ্যে কোনো ঘর্ষণ নাই, তার মানে এই বস্তুর ত্বরণ যা হবে, মানে এইটা যে ত্বরণে উপরের দিকে উঠবে ঠিক সেম ত্বরণে এইটা নিচের দিকে নামবে। তাহলে এখন দেখো এইটার নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি যে এইখানে টান, এইখানে কি আছে? টান আছে। তো এইখানে টান আছে, এইখানে কি আছে? ওজন আছে। তো আমরা বাস্তব ঘটনা থেকে রিয়েলাইজ করতে পারতেছি যে যেহেতু এই বস্তুটার ওজন বেশি, মানে ভর বেশি, প্রথম বস্তুটার ভর কম, তাই দ্বিতীয় বস্তুটা নিচের দিকে নামবে আর প্রথম বস্তুটা উপরের দিকে উঠবে। তো দ্বিতীয় বস্তুটা যেহেতু নিচের দিকে নামতেছে আর উপরের দিকে বল আছে টান বল, নিচের দিকে বল আছে M2G মানে W2 বল আছে। তো তাই আমরা বলতে পারি কি, বস্তু যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে নিচের দিকের বলটা বড়, উপরের দিকে বলটা ছোট। যেহেতু নিচের দিকের বল বড়, তো আমরা জানি কি ত্বরণ কার জন্য ঘটে? লব্ধি বলের জন্য ত্বরণের সৃষ্টি হয়। তো লব্ধি বলের জন্য যেহেতু ত্বরণের সৃষ্টি হয়, তাই আমরা লিখতেছি যে নিচের দিকের বল W2 বড়, টান বলটা ছোট। টান চায় উপরের দিকে নিয়ে যাইতে, কিন্তু বস্তু নামতেছে নিচের দিকে। তো এইখানে দেখো টান বলটা আমাদের কি? টান বলটা আমাদের ছোট। তো এই যে W2 মাইনাস টান, তো এইখানে ত্বরণটা কার ঘটবে? যেহেতু দ্বিতীয় বস্তু নিচের দিকে নামতেছে, তাই এইখানে কি হবে? M2A। দুইটার ক্ষেত্রে ত্বরণ সেম। তো আমরা যদি এখন কি করি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করি, 1 যোগ 2। এখন তোমরা হয়তো বা ভাবতেছো যে এখানে ওজনের ক্ষেত্রে লিখলাম W1 W2, টানের ক্ষেত্রে আমরা কেন T1 T2 লিখলাম না? এখানে শর্ত নাম্বার 1 হইল যে দুইটা বস্তু একই দড়ির মধ্যে সংযুক্ত আছে। ওকে ফাইন। তো সেই দুইটা বস্তুর মাঝখানে আর অন্য কোনো বস্তু নেই। ওকে, আবার যদিও বা একটা বস্তু যে পুলি আছে, সেই পুলির মধ্যে কি নাই? কোনো ঘর্ষণ নাই, পুলি তো এমনিতেও এখানে ঘুরতেছে। তাই এখানে যেহেতু একই দড়ির মধ্যে দুইটা বস্তু ঝুলানো এবং অন্য কোনো বস্তু এই দড়িতে ঝুলানো নাই বা অন্য কোনো বস্তুকে টানতে হবে না, তাই এইখানে আমরা টান দুইটাকে কি ধরছি? যে টান দুইটা সেম, একটা টি পরেরটা টি। এখন যদি 1 আর 2 আমরা যোগ করাই দেই, তাহলে যোগ করাই দিলে আমরা কি পেয়ে যাব? যে এইখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 1 আর 2 যোগ করি, তাহলে মাইনাস টি আর প্লাস টি কেটে দিলাম। তাহলে এইখানে কি থাকলো? W2 প্লাস মাইনাস W1 ইকুয়াল টু, তাহলে এই দুইটাও কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, M1A প্লাস M2A। তো ফাইনালি আমি এখন W2 এর মানটা বসাই দেই যে M2G মাইনাস M1G ইকুয়াল টু, এখান থেকে A কমন নিলে পাবো M1 প্লাস M2। দেন এইখান থেকে যদি আমি এই যে A ইন্টু M1 প্লাস M2 এই দিকে নিয়ে আসি, আর এইখান থেকে জিটা কমন যাবে, তাহলে জিটাকে কমন নিলাম, কমন নিয়ে আমি লিখলাম M2 মাইনাস M1। দেন A ইকুয়াল টু চলে আসবে 9.8 ইন্টু M2 এর মান 5 কেজি, M1 এর মান 3 কেজি ডিভাইডেড বাই M1 প্লাস M2, দ্যাট মিনস, আমি যদি আচ্ছা একেবারে ডিরেক্ট না করে দেই, তোমাদের যদি সমস্যা হয় বুঝতে, তাহলে M2 মাইনাস M1 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখন এইখানে যদি আমি ভ্যালুগুলো পুট করাই দেই তাহলে আমার ত্বরণের মান চলে আসবে, যে a ইকুয়াল টু আসবে g মানে হলো 9.8, m2 মানে 5 কেজি, m1 মানে হলো 3 কেজি ডিভাইডেড বাই 5 প্লাস 3। দেন এইখান থেকে আসবে 19.68। তো এইটাকে যদি আমরা ডিভাইড করে দেই তাহলে ডিভাইড করে দিলে যেটা আসবে 19.6 ডিভাইডেড বাই 8, তাহলে আসছে 2.45। তাহলে এই বস্তুটা নিচের দিকে নামবে 2.45 মিটার পার সেকেন্ড বেগে, 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। দেন এই বস্তুটা উপরের দিকে উঠবে 2.45 মিটার পার সেকেন্ড ত্বরণে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বুঝতে পারবেন না তারা ভিডিওটা একটু পজ করে করে দেখবেন। আর যদি একান্তই বুঝতে না পারেন অবশ্যই আপনারা কি করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমাদের বইয়ের মধ্যে বা তোমরা কোনো ম্যাথমেটিক্স সলভ করতে গিয়ে আটকাই গেছো, তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়াকে জানাবা, ভাইয়া তোমার জন্য যথেষ্ট করার চেষ্টা করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।